বারবার বলি, তোমার ক্রাশের জীবনে তোমার কোনো গুরুত্ব নেই। মনে করো তোমাদের পাড়ায় কোনো ডন আছে, সেই একই জিনিসই এখানে শিখবো। সদ্যজাত বাচ্চা যদি দেখে এটাকে, সেও করে দেবে। আজকের ক্লাসটা যে ফলো করতে পারবে না, পরীক্ষায় কিন্তু নাম্বার কেটে নেবে। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। এটাতে এসো না প্লিজ, এখনই চলে যাও। বলে চোরে চোরে মাছ তো ভাই, ঠিক আছে? তোমার এখানে মনপসন্দ টার্ম কোনটা? ওকে, তো আমাদের যেটা কন্টিনিউ হচ্ছিল ইন্টিগ্রেশন বাই পার্টস, সেটার তৃতীয় ক্লাস আজকে। এই ক্লাসে আমরা তিনটে স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন করা দেখব। প্রথমটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। যদি এই ফরম্যাটের কোনো ইন্টিগ্রেশন তোমরা দেখে ফেলো ভুল বা ভবিষ্যৎ, তো সেটা কীভাবে ইন্টিগ্রেট করতে পারবে সেটা দেখব। দ্বিতীয় ফরম্যাট আমাদের ইন্টিগ্রেশন, একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন লবে থাকবে, সেটার ইন্টিগ্রেশন করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আমাদের একটা লিনিয়ার থাকবে ইনটু রুট কোয়াড্রেটিক। ওকে, সো এই 3 রকমের ইন্টিগ্রেশন আজকে আমরা শিখব। প্রথম টাইপের অঙ্কে আমরা চলে আসি। প্রথম টাইপের অঙ্কে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব? দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স আছে, একটা এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স আছে। অনেকে বলবে দাদা তুমি এই ধরনের ফরম্যাট মেথড অফ সাবস্টিটিউশনে শিখিয়েছো। তো মেথড অফ সাবস্টিটিউশনে আমরা যেটা শিখেছি সেই একই জিনিসই এখানে শিখবো। মেথড অফ সাবস্টিটিউশনে একটা ফ্ল ছিল। কি ফ্ল? না, মেথড অফ সাবস্টিটিউশনে আমরা বলেছিলাম যে একটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স টাইমস এফ এক্স, সেটাকে জেড ধরতে হবে। এটা একটা স্টেপ আমাদের মুখস্থ করতে হতো, সেইটা এখানে করতে হবে না। এখানে একদম ন্যাচারাল টেন্ডেন্সি, একটা সদ্যজাত বাচ্চা যদি দেখে এটাকে, সেও করে দেবে। সে যদি মনে করো, আমাদের ইন্টিগ্রেশন দেখলে আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি কি থাকে? আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি এটা থাকে যে আমরা এই প্লাসের রেসপেক্টে ইন্টিগ্রেশনটাকে ভেঙে দেবো। তো আমরা এখানেও সেটাই করব। ওকে, প্লাসের রেসপেক্টে ভেঙে দিলাম, কার কি যায় আসছে? ওকে, এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি। তো সেই ন্যাচারাল টেন্ডেন্সি দিয়েই আমরা অঙ্কটাকে সলভ করব। দেখো, আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের অঙ্কে একটাকে ইউ ধরি, একটাকে ভি ধরি। তো এখানে দুটো ফাংশন আছে, কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো। সবসময় এক্সপোনেনশিয়াল ফাংশন যদি আমাদের পিকচারে থাকে, সেটাকে সবসময় ভি ধরতে হবে, রাইট? কেননা এটা ইন্টিগ্রেশন করাটা খুব সহজ। এক্সপোনেনশিয়াল ফাংশনের ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স নিজেই চলে আসে, ঠিক আছে? তো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করবো, তো এটা আমরা ইউ ধরলাম, তো এটা ভি ধরতে হবে। ইয়া, একদম মাইনাস দিতে হবে। কি হবে? যেটা ইউ ধরেছি তার ডেরিভেটিভ দিতে হবে, রাইট? তার ডেরিভেটিভ করলাম। ওকে ওকে, ডিএক্স প্লাস এটা ছিল, এটা থাকবে ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স, রাইট? ব্যাস, এবার দেখো, এটা তো একদম আমরা বেসিক ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা ইউজ করলাম। দেখো ভাই, আজকের ক্লাসটা যে ফলো করতে পারবে না, তাহলে তার কিন্তু পার্ট 1 আর পার্ট 2 দেখাটা নেসেসারি। ওই দুটো জিনিস না দেখলে, ওই দুটো ভিডিও না দেখলে এটাতে এসো না প্লিজ, এখনই চলে যাও, গিয়ে পার্ট 1 দেখো, পার্ট 2 দেখো, তারপরে আজকের ক্লাসটা ফলো করতে পারবে। নইলে আমি এখানে একটু ফাস্ট বলে বেরোবো অবশ্যই, কেননা আমিও চাইবো যে তোমরাও নিজেদের সময় বাঁচিয়ে অঙ্কগুলো করতে থাকো, ঠিক আছে? এবং আমিও চাইবো যে এইটা যদি ক্যাচ করতে পারো, তাহলেই তোমাদের আসল কিন্তু কনসেপ্টটা ডেভেলপ হবে, ঠিক আছে? ক্লাস 1 ক্লাস 2 দেখো, তারপরে এটা আসো, আমি বারবার বলছি। ওকে, চলো, তাহলে কি হচ্ছে? এফ এক্স টাইমস ই টু দি পাওয়ার এক্স। এবার এটা ইন্টিগ্রেট করলে কি হবে? এফ ড্যাশ এক্স এরকম থেকে যাবে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স তো ইন্টিগ্রেশনই থাকবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এটা যেমন আছে তেমন আমরা বসিয়ে দেবো, রাইট? আচ্ছা, এটা তো থাকছে এফ এক্স টাইমস ই টু দি পাওয়ার এক্স। এটা দেখো, এটা মাইনাস এটা প্লাস এটা কেটে যাবে। দেখো তো, এই যা আছে এটাও তাই আছে, তাই না? মাইনাসে আছে, এটা প্লাসে আছে, তো কেটে যাবে। প্লাস সি বসে যাবে। সিটা কেন বসালাম না? এখানে যে ইন্টিগ্রেট করেছি তার কনস্ট্যান্ট আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখো তো, ই টু দি পাওয়ার এক্স টাইমস এফ এক্স প্লাস সি, যেটা আমরা মেথড অফ সাবস্টিটিউশনে বের করেছিলাম, সেটাই কিন্তু আমরা এখানেও বের করলাম। বাট এখানে জিনিসটা বড্ড ন্যাচারালি এলো আমাদের। প্রথমে আমরা প্লাসের রেসপেক্টে ভাঙলাম, দিয়ে এটাকে ইউভি ফরম্যাটে ভাবলাম যে এটা ইউ এটা ভি, ঠিক আছে? আচ্ছা, এই ইউভিটা ধরার জন্য আমরা একটা রুল শিখেছিলাম, সেটা একবার রিক্যাপ করে নাও তোমরা। লি LIATE, লিয়েট। লিয়েটের মধ্যে এল ফর লগারিদমিক ফাংশন, আই ফর ইনভার্স, এ ফর অ্যালজেব্রিক ফাংশন, টি ফর ট্রিগনোমেট্রিক ফাংশন, ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এইটা যদি তোমাদের অঙ্কে মনে করো লগ আছে আর ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন আছে, তোমরা লগারিদমিক ফাংশনটাকে ইউ ধরবে। এটা ইউ ধরার নিয়ম, ঠিক আছে? আচ্ছা, অ্যালজেব্রিক আছে, ট্রিগনোমেট্রিক আছে, অ্যালজেব্রিক ফাংশনটাকে ইউ ধরবে। মনে করো তোমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, ট্রিগনোমেট্রিক ফাংশন আছে, ট্রিগনোমেট্রিকটাকে ইউ ধরবে, ঠিক আছে? এই লিস্ট। এবার দেখো এখানে কোন কোন ফাংশন ছিল। এফ এক্সটা যা খুশি হতে পারতো, কিন্তু ই টু দি পাওয়ার এক্স তো এক্সপোনেনশিয়াল, এটাকে তো ভি ধরা ছাড়া কোনো অপশন নেই, তাই জন্য আমরা এটাকে ভি ধরলাম, ঠিক আছে? কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, যেটা আমি কনসেপ্টের ক্লাসেও বলেছিলাম, লিয়েট সবসময় খাটে না। খুব টাফ লেভেলের অঙ্ক, খুব একটু মাথা ঘোরানো অঙ্ক, অলিম্পিয়াড লেভেল, অথবা ধরো যেই মেন্স অ্যাডভান্সের ভালো ভালো কিছু কোশ্চেন, সেই ধরনের কোশ্চেনে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে লিয়েটের কিন্তু
ব্যতিক্রম দেখা যায়, ঠিক আছে। এমন এমন অঙ্ক থাকে যেখানে কিন্তু ট্রিগনোমেট্রিকটাকে ইউ ধরতে হয়, আবার অ্যালজেব্রিকটাকে ভি ধরতে হয়, ঠিক আছে, বা এটাকে ইউ ধরতে হয়, এটাকে ভি ধরতে হয়। এই ধরনের কিন্তু ব্যতিক্রম দেখা যায়, বাট এই নিয়মটা তোমাদের বোর্ডসের জন্য মোর দ্যান এনাফ। বোর্ডসে কিন্তু এই ধরনের অঙ্ক আসে। ওকে, তো এই ধরনের অঙ্ক আমরা করব, কোনো সমস্যা নেই। এই ধরনের অঙ্ক আমরা দেখে নিই দু একটা। আচ্ছা, তোমরা যদি প্রথমেই আমি তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে দিই, মনে করো একটা এক্সাম্পল, সেটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স, আর মনে করো অঙ্কটা রয়েছে এরকম ছিল যে 2 প্লাস সাইন 2x ডিভাইডেড বাই 1 প্লাস কস 2x, রাইট? এরকম অঙ্কটা ছিল। আচ্ছা, এই অঙ্কটা যদি তোমরা করো, এটা কিন্তু এনসিইআরটির অঙ্ক, ঠিক আছে, এনসিইআরটির অঙ্ক, ভালো অঙ্ক। এই অঙ্কটা কি এই ফরম্যাটে তোমরা করতে পারবে? অফকোর্স করতে পারবে, অফকোর্স। কেন? কিন্তু অনেকে ভাববে যে দাদা অফকোর্স তুমি বলছো, এত কনফিডেন্টলি বলছো, কিন্তু এটা তো কোনো এফএক্স প্লাস এফ ড্যাশ এক্স আকারে নেই। বাট তোমরা এটাকে আনতে পারবে রে ভাই। ম্যানিপুলেশন শিখেছো তোমরা এতদিন ধরে, কি শিখলে? ম্যানিপুলেশন শিখেছো। নেই তো কি হয়েছে, আমরা এটাকে চেষ্টা করি এফএক্স প্লাস এফ ড্যাশ এক্স এ আনা, ঠিক আছে। ওকে, চেষ্টা করে দেখি, চেষ্টা করতে দোষ কোথায়? তো 1 প্লাস কস 2 থিটা মানে কি? 2 কস স্কয়ার থিটা। 1 প্লাস কস 2x মানে 2 কস স্কয়ার x, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের 2। আচ্ছা দেখো, যেহেতু আমরা cos 2 থিটা গুলোকে cos x এ আনছি, মানে cos 2x গুলোকে cos x এ আনছি, sin 2x টাও x এ আনবো, তাহলে sin 2x এর ফর্মুলা 2 sin x cos x। দেখো, সব ট্রিগোনোমেট্রিক ফাংশন কিন্তু x এর রেসপেক্টে চলে এসেছে। এবার আমাদের হয়তো এটা সুবিধা হলেও হতে পারে। তো 2, এই দেখো, এই জিনিসটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি প্লাসের রেসপেক্টে, তো 2 কেটে যাবে, প্লাস দেখো 2 sin x cos x কেটে যাবে, এটা থাকবে, ঠিক আছে, dx। এটাকে এবারে নিয়ে গেলে একটা cos x কেটে যাবে তো, তাই না? তো এখানে tan x প্লাস sec স্কয়ার x, তাহলে ইন্টিগ্রেশন tan x প্লাস 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার। তো এবার দেখো এখানে এই দুটো ফাংশনের মধ্যে একটা এমন ফাংশন হবে যেটা ডেরিভেটিভ অপরটা হবে। এখানে কোনটা দেখতেই পাচ্ছ, tan x এর ডেরিভেটিভ এটা, না কি এর ডেরিভেটিভ এটা। যদি এমন হয় তাহলে যেটাকে ডেরিভেটিভ করবে, মানে একে ডেরিভেটিভ করবে, তাই তো, মানে এটা fx, এটা f ড্যাশ x, তাই তো। তাহলে fx ওয়ালা টার্মটাকে e টু দি পাওয়ার x এর কাছে নিয়ে চলে আসো। আচ্ছা, dx প্লাস f ড্যাশ x ওয়ালা টার্মটাকে e টু দি পাওয়ার x এর কাছে নিয়ে এসো, রাইট? এবার এইটুকুতে শুধু বাই পার্টস লাগাবে, এটা অ্যাজ ইট ইজ রাখবে, যেমন আমি এখানে দেখালাম। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে যে দাদা আমরা তো এটা জানি যে এবার এই ফরম্যাটটাকে আমরা ডাইরেক্ট e টু দি পাওয়ার x টাইমস fx আকারে লিখে দিতে পারি। তাহলে এখানে এর অ্যান্সারটা হবে e টু দি পাওয়ার x tan x প্লাস c। ব্যাস, এইভাবে যদি আমরা লিখে দিই তাহলে কি হবে না, তাহলে কিন্তু তোমাদের স্টেপ জাম্পের জন্য নাম্বার কাটবে, কেননা এটা তোমাদের বইতে কোনো ফর্মুলা আকারে দেওয়া নেই, এটা একটা মেথড আকারে দেওয়া আছে। তো সেই মেথডটাকে তোমাকে অ্যাপ্লাই করে দেখাতে হবে অঙ্কে, পরীক্ষায় কিন্তু নাম্বার কেটে নেবে, ঠিক আছে। বাট হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যান্সারটা ওটাই হবে, e টু দি পাওয়ার x tan x হবে, ব্লা ব্লা ব্লা, আমরা করেই দেখাই। তো এইটাকে আমরা কি ভাববো, ট্রিগনোমেট্রিক আছে, ঠিক আছে, u, এটাকে আমরা v ধরবো, ঠিক আছে। ওকে, তো এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফান্ডামেন্টাল ফর্মুলায় ফেলবো। কি হয় না, u ইন্টু ইন্টিগ্রেশন v dx মাইনাস ddx অফ u, তার মানে tan x ডেরিভেটিভ, সেটা কি হয় sec স্কয়ার x ইন্টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, সেটা আবার করলে আবার e টু দি পাওয়ার x হয়ে যাবে, ঠিক আছে। এন্ড দেন হোল ইন্টিগ্রেশন, মানে এই ইন্টিগ্রেশনটা আমি করে নিলাম আর কি, ঠিক আছে। এখানে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx হবে, তার বদলে আমি e টু দি পাওয়ার x লিখলাম, পারি তো রে ভাই, কারণ ইন্টিগ্রেশন করে আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখলাম, কারণ এখানে আমার জায়গা নেই, তো তাই আমি স্টেপ জাম্প করছি। তোমরা এটা করবে না, ঠিক আছে, e টু দি পাওয়ার x sec স্কয়ার dx। তো দেখো, ইন্টিগ্রেশন sec স্কয়ার x e টু দি পাওয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec স্কয়ার x e টু দি পাওয়ার x dx, প্লাস ভার্সন মাইনাস ভার্সন কেটে যাবে, আর এখানে tan x হবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, আর ইন্টিগ্রেশনের যে ইনডেফিনিট কনস্ট্যান্ট c, ঠিক আছে, c ইকুয়াল টু i ডট c বা c ডট i লিখে দেবে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার। এইভাবে আমরা এই অঙ্কগুলোকে সলভ করতে পারবো, ঠিক আছে। আমরা শেষের দিকে আরো কয়েকটা অঙ্ক দেখবো যদি সময় থাকে, তাও তোমরা চেষ্টা করবে, এক্সারসাইজ থেকে এই ধরনের অঙ্ক পেয়ে যাবে প্রচুর। এরপর আমরা নেক্সট ফরম্যাটে মুভ করে যাই, চলো নেক্সট ফরম্যাট কি বলছে, একটা কোয়াড্রেটিক রুটের মধ্যে ফেসে আছে লবে, তার সাথে ডিএক্স আছে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। কিভাবে করবে অ্যাকচুয়ালি এই ধরনের ফরম্যাট অনেক রকম তোমাদের অঙ্কে রাইজ হতে পারে, অনেক রকম ভাবে, ঠিক আছে। মনে করো অঙ্কটাই দিয়ে দিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তার রুট, সেটাকে ইন্টিগ্রেট করতে হবে। কিভাবে করবে, এই ধরনের অঙ্কে কিন্তু আমরা একটা স্পেশাল অ্যাপ্রোচ নেব। আমরা যখন মেথড অফ সাবস্টিটিউশন শিখেছিলাম তখন আমরা সেম ফরম্যাটগুলোর ইন্টিগ্রেশন করতে শিখেছিলাম। সেটা কি ছিল, 1/√, কোয়াড্রেটিক, ঠিক আছে, তার ইন্টিগ্রেট করতে হবে, অথবা 1 লিনিয়ার ইন্টু রুট কোয়াড্রেটিক, সেটার ইন্টিগ্রেট করতে হবে। আমরা মেথড অফ সাবস্টিটিউশনে দেখেছিলাম, এবং সেখানে আমরা এটাও দেখেছিলাম যে কোনো কোয়াড্রেটিক এক্সপ্রেশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c, সেটাকে আমরা খুব সুন্দর করে দুটো বর্গের
অন্তরফল বা যোগফল আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? মেথড অফ সাবস্টিটিউশনের সিরিজ যারা দেখোনি তারা কিন্তু অবভিয়াসলি দেখবে, তারপরে এটাই আসবে বাবু, ঠিক আছে? নইলে কিন্তু ফলো করতে পারবে না, কেননা সবকিছুর সাথে সবকিছু লিঙ্ক থাকে। প্রত্যেকটা ক্লাসে যদি আমি একই কথা বলতে থাকি তো ক্লাসের লেন্থ তো অনেক বেড়ে যাবে, তাই না? তো যেগুলো আমি করিয়ে দিয়েছি অলরেডি সেগুলো তো তোমাদের একটু কষ্ট করে দেখতে হবে, তাই না? ওকে, তো এটাকে আমি কমন নিয়ে নিই, বি বাই এ এক্স প্লাস সি বাই এ। এই প্রসেসে ফান্ডামেন্টাল জিনিসপত্র, এটা আমরা ক্লাস 10-এও শিখেছিলাম এই জিনিসটা। যারা ভুলে গেছো নো প্রবলেম, আমি আবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট বি বাই এ এক্সটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করলাম যাতে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারি। ওকে, তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে বি স্কোয়ার দরকার একটা, তবেই আমরা সূত্রে ফেলতে পারবো। তো স্কোয়ার করে দিলাম। আচ্ছা, এটা তো ছিল না, তাহলে এটা আবার এনেছি জোর করে, তাহলে এটা জোর করে মাইনাস করতে হবে, ইয়া প্লাস সি বাই এ, ঠিক আছে? ওকে, তো এ থাকলো। আচ্ছা, ভালো কথা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এ স্কোয়ার বি হোল স্কোয়ার। এবার দেখো প্লাস রেখে দিই আমি, সি বাই এ মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের গোটা জিনিসটা। এবার দেখো খুব ভালো করে, ডিপেন্ডিং অন দিস অ্যান্ড দ্যাট দ্য সাইন ক্যান বি প্লাস অর মাইনাস। যদি এটা বড় হয় তাহলে সাইনটা মাইনাস হবে, যদি এটা বড় হয় তাহলে সাইনটা প্লাস হবে, ঠিক আছে? ওকে, বোঝা গেছে? তো এখানে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ঠিক আছে? আর এই গোটা জিনিসটা একটা সামথিং কিউ স্কোয়ার আকারে লিখতে পারি, ঠিক আছে? মানে বেসিক্যালি এটা মানে কি, এটা মানে এটার রুট এটার স্কোয়ার, তাহলে বেসিক্যালি এই রুটের মধ্যে এই জিনিসটাকে কিউ ধরতে পারি। আর আমি বললাম ডিপেন্ডিং অন দ্যাট এটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, কিউ স্কোয়ার, ঠিক আছে? আর এটা এক্স প্লাস পি হোল স্কোয়ার, এটাকে পি ধরতে পারি আমি, আর এটা বাইরে থাকতে পারে, ঠিক আছে? তো আলটিমেটলি এই গোটা জিনিসটা একটা এইরকম ফরম্যাটে চলে আসবে আমাদের, ঠিক আছে? এবার এই জিনিসটাকে যদি, এবার ধরো কি বলে, এক্স প্লাস পিটাকে যদি আমি জেড ধরি, তাহলে ডিজেডটা কি হবে, ডিএক্স, ঠিক আছে? বা ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এনিওয়েজ যে কোনো একটা হবে। তো ডিএক্স ইকুয়াল টু ডিজেড যদি হয় তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ কি, এখানে আমরা এই জায়গাটা জেড স্কোয়ার লিখতে পারবো, রাইট? তাহলে দেখো তো আলটিমেটলি হেন্স এই জিনিসটা কি হয়ে যাবে, এ টাইমস এখানে হয়ে যাবে জেড স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে? এবার ধরো এটা আমি রুটের মধ্যে আছে, ডিএক্স ডিজেড দেওয়া আছে, ডিএক্স এর বদলে ডিজেড বসিয়ে দিয়েছি, আর ইন্টিগ্রেট করতে হবে, তার মানে রুট এটা আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি, তাহলে রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার ডিজেড। ওকে, এবার আমাদের তো সূত্রই ছিল রে বাবা, এইটা তো আমাদের ফর্মুলাই ছিল। আমরা তো সেকেন্ড ভিডিওতে মানে আগের ক্লাসে আমরা দেখলাম কি ফর্মুলা ছিল বলো তো, এটা রুট এটা অ্যাজ ইট ইজ থাকবে। তো এটার ফর্মুলা কি ছিল দেখো ভালো করে, এটা তো যেহেতু জেড এর রেসপেক্টে আমি জেড দিয়ে ফর্মুলাটা বানানোর চেষ্টা করছি। এই এরিয়াটা কার, এই এরিয়াটা জেড এর, তাই জন্য আগে জেড আসবে বাই 2 নিয়ে, ঠিক আছে? নিয়ে এলো, ফর্মুলাটা মনে রাখার শর্ট ট্রিক্স দেখে নাও। আচ্ছা, এবার এই যে গোটা জিনিসটা আছে এই রুট ফুট নিয়ে, এই যার ইন্টিগ্রেট করতে হবে তাকে আমরা এর পাশে একবার বসিয়ে দেবো, প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো, ডিপেন্ডিং অন দ্যাট সাইন উই হ্যাভ টু পুট হিয়ার প্লাস অর মাইনাস, রাইট? তো এই যে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এর মধ্যে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এলাকা তো জেড এর, কিউর তো নয়, তাই জন্য আমি কিউ বাই 2টাকে বসাতে পারবো না, কিউর ক্ষমতা কম, তাই জন্য একে একটু ক্ষমতা বাড়িয়ে দিলাম, তাহলে কিউ স্কোয়ার বাই 2 আকারে বসালাম, ভেরি গুড। ওকে, আচ্ছা এবারে দেখো, এবার কিন্তু সেম ভাবে আমরা এর সাথে এটা বসাতে পারি না, কারণ এলাকাটা তো কিউ এর নয়, এলাকাটা তো জেড এর, জেড এর সাথে অ্যাজ ইট ইজ বসতে পারে, ঠিক আছে? মনে করো তোমাদের পাড়ায় কোনো ডন আছে, সে আরেকজন ডনের সাথে কথা বলতে পারে, নাকি সাধারণ মানুষের সাথে সে কি ভালো, মানে সে কি ভালো ওয়েল বিহেভ করবে? মানে কি বলে, চোরে চোরে মাছ তো ভাই, ঠিক আছে? রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। ওকে, চলো, আচ্ছা এই হচ্ছে আমাদের বিষয়। এনিওয়েজ এবার এই জায়গাটা জেড স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার আমরা এটা শুধু বসাতে পারবো না, ঠিক আছে? এটাকে আমরা লগ মড জেড স্কোয়ার প্লাস মাইনাস এটা, ঠিক আছে? ব্যাস, প্লাস সি আমরা দিতে পারি, বোঝা গেল? এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? দেখে নাও, কোনো অসুবিধা নেই, বেশ ভালো কথা। তুমি চাইলে কি করতে পারো, প্লাস সিটা ডিস্ট্রিবিউট করে দিলে রুট এ টাইমস প্লাস সি হবে, সেটাকে তুমি আরেকটা কনস্ট্যান্ট হিসেবে লিখতে পারো, ঠিক আছে? বেশ কোনো ব্যাপার না, যা খুশি করবে, তোমার ইচ্ছা। তো এইভাবে আমাদের অ্যাপ্রোচটা বিল্ড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে।
এবার আমরা কি করব, এই অ্যাপ্রোচটা নিয়ে আমরা এই একটা অঙ্ক এক্সাম্পল হিসেবে সলভ করে দেখব, ঠিক আছে? ওকে, মনে করো তোমাদের অঙ্কটা আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স, ঠিক আছে? এই অঙ্কটা কিভাবে সলভ করবে দেখে নাও খুব ভালো করে। যেটা আমাদের এর মধ্যে আছে সেটাকে আমরা কি করব, কমপ্লিট দ্য স্কোয়ার করে নাও। এর মধ্যে কোনো এ নেই, তাই জন্য এই কমন নেওয়ার স্টেপটা থাকবে না, মানে এক্স স্কোয়ারের কোনো কোএফিসিয়েন্ট নেই, তাই কমন নেওয়ার ব্যাপারটা থাকবে না। তো আমরা এমনি এটা এই যে কোটা জিনিসটা আছে সেটাকেই আমরা কমপ্লিট দ্য স্কোয়ার করব, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে? ওকে, 2a ইন্টু বি এটা থাকবে। আচ্ছা, প্লাস হাফ স্কোয়ার ম্যানেজ দিতে হবে, মাইনাস হাফ স্কোয়ার দিয়ে প্লাস 1 ডিএক্স। ওকে, আমাদের খুব সুন্দর করে হয়ে গেল জিনিসটা। তাহলে এখানটায় কি হবে, এক্স প্লাস হাফ হোল স্কোয়ার, রাইট? আর এখানে হবে কি, প্লাস 3/4 ডিএক্স। আচ্ছা, এবার দেখো তুমি 3/4টাকে তুমি লিখতে পারবে না, √3/2 হোল স্কোয়ার, অবভিয়াসলি লিখতে পারবে। আচ্ছা, এবার তুমি এটাকে জেড ধরে নাও, তাহলে এখানে আলটিমেটলি জেড স্কোয়ার প্লাস হোল স্কোয়ার ডিজেড, লেট এক্স প্লাস হাফ ইকুয়াল টু জেড, তাহলে ডিএক্সটা হয়ে যাবে ডিজেড, ঠিক আছে? তাহলে ডিএক্স এর বদলে ডিজেড লিখেছি অ্যান্ড হোয়াট এভার। এবার কি হচ্ছে, এটা ইন্টিগ্রেট করলে কি হবে, z/2। আচ্ছা, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডাইরেক্ট √3/4 লিখে দিচ্ছি, ঠিক আছে? মানে যেটা আছে সেটাই, ঠিক আছে? √3/4, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এটা হলো। আচ্ছা, এখানে যদি প্লাস আছে তো এখানে প্লাস বসবে। আচ্ছা, তাহলে এখানে হবে √3/2 হোল স্কোয়ার বাই 2 লগ অফ মড জেড প্লাস যেটা আছে সেটা, তাহলে জেড স্কোয়ার প্লাস 3/4 প্লাস সি, ঠিক আছে? ব্যাস, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এবার দেখো জেড তো তুমি অ্যাজ ইট ইজ রাখতে পারো না, তাই না? জেড এর বদলে আমরা এক্স প্লাস 1/2 বসাবো। যে এক্স প্লাস 1/2 মানে কি 2x প্লাস 1/2, তাহলে 2x প্লাস 1/4 হয়ে যাবে। এখানে 2x প্লাস 1/2 সেটা এখানে আসলে এই 2 এর সাথে আবার নিচে 2টা গুণ হয়ে 4 হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমরা ইজি ক্যালকুলেশন। জেড স্কোয়ার মানে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস 3/4, ঠিক আছে? এটা আচ্ছা, প্লাস এটা কি হবে 3/4, তাহলে 3/8 হয়ে যাবে লগ অফ মড এক্স প্লাস হাফ প্লাস এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 3/4। ইয়া, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে ওকে, চলো এখানে আমাদের এটা কমন নেওয়ার ব্যাপার ছিল না বলে খুবই সহজে হয়ে গেল। বাট এ কমন নিলেও বা কি আর না নিলেও বা কি, একটু হিসাব রাখতে হবে, ক্যালকুলেশনের দিকে একটু খেয়াল রাখতে হবে, রাইট? ওকে, তো চলো আমরা এই অবধি তো করলাম। এই অবধি করার পরে একটা জিনিস আমি তোমাদেরকে ছোট্ট করে বলতে চাই। ধরো মানে তোমাদের এটা যখন তোমরা উত্তরটা মেলাবে, এটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক, তো তোমরা যখন এটা উত্তরটা মেলাবে দেখবে উত্তরের ক্ষেত্রে কি থাকবে, এখানে তোমার থাকবে √((x²+x+1)। তুমি এটাকে যদি স্কোয়ারের সূত্রে ফেলো তাহলে এখানে কি হবে, x² প্লাস 2x, না x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2, তার মানে x² প্লাস x প্লাস 1/4 আর প্লাস 3/4, তার মানে তো 4/4 হয়ে যাবে। তো এটাকে তোমরা সলভ করলে তোমরা দেখবে x² প্লাস x প্লাস 1টাই পাবে, ফেরত পাবে, ঠিক আছে? বাট সব অঙ্কের ক্ষেত্রে নট নেসেসারি যে এই ভিতরের টার্মটাকে সলভ করলে তুমি আবার অরিজিনাল টার্মটাই পাবে। কেননা এই অঙ্কে কোনো কিছু কমন নেওয়া হয়নি বলে এটা অক্ষুণ্ণ থেকে গেছে, এটা অক্ষুণ্ণ থেকে গেছে এবং লাস্টে গিয়েও কিন্তু সেটাই আসবে। কিন্তু এমন হতে পারে কোনো অঙ্কে 2, 3, 4 কমন নিয়ে নিলে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে কমন নিয়ে নিলে, ঠিক আছে? তখন কিন্তু এটা কিন্তু আর অক্ষুণ্ণ থাকবে না, ঠিক আছে? তাই যাতে করে তোমাদের এই ভুলটা না হয়, এই ধারণাটা না জন্মায়, তাই জন্য আমি কি করলাম, কোনো হিসেব করলাম না, যেটা অ্যাজ ইট ইজ লেখার সেটাই লিখলাম জেডের ভ্যালু, এবং এটা লিখলেও তোমাদের ফুল মার্কস দেবে। উত্তর মেলানোর চক্করে তোমরা এই সব অঙ্কে এই শুরুটার যে ইন্টিগ্রালটা ছিল সেটাই যদি এখানে বসিয়ে দাও তখন দেখবে একটা ভুল হতে পারে যদি সেখানে এ কমন নিয়ে থাকো। বোঝা গেছে আমি কি বললাম? ভেরি গুড। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কটাতে মুভ করি। এবার আমাদের লাস্ট টাইপটা বেঁচে আছে। লাস্ট টাইপটা কি মানে অঙ্কটা দেখে কি করে বুঝবে যে কেমন ধরনের অঙ্ক? বেসিক্যালি একটা লিনিয়ার, একটা রুট কোয়াড্রেটিক, এই দুটোর গুণফল আছে লবে, মানে জাস্ট উপরে, ঠিক আছে, হরে নয়। এই ধরনের অঙ্ক
আমি একটা অঙ্ক তোমাদের বলেই দিচ্ছি, ফর এক্সাম্পল মনে করো এটা দেওয়া আছে, এটা তোমাদের একটা এক্সারসাইজের অঙ্ক, এটা ব্র্যাকেটটা দেওয়া নেই যদিও এক্সারসাইজে, ওকে, এইটা দেওয়া আছে তোমাদের এক্সারসাইজে, এই অঙ্কটাকে আমাদের সলভ করতে হবে। এটা তো এই ফরম্যাটেরই অঙ্ক, এটা একটা লিনিয়ার, এটা একটা কোয়াড্রেটিক রুটের মধ্যে ফেঁসে আছে, এটা কি করে তোমরা সলভ করবে দেখে নাও কি করে সলভ করবে। একদম সেম অ্যাপ্রোচ, মেথড অফ সাবস্টিটিউশনে আমি শিখিয়েছিলাম 1 লিনিয়ার ইন্টু রুট কোয়াড্রেটিক, সেটার যে অ্যাপ্রোচ এটারও একদমই সেম অ্যাপ্রোচ, শুধু একটা জায়গায় একটুখানি তোমাকে খেয়াল রাখতে হবে। কি খেয়াল? দেখো, কোনো লিনিয়ার মানে কি, কোনো লিনিয়ার মানে সেটা একটা কোয়াড্রেটিকের ডেরিভেটিভ, ঠিক আছে? আচ্ছা, একটা ছোট্ট কনসেপ্ট আমি বলি, তারপরে আমি অঙ্কে ফিরছি। তোমার কাছে মনে করো একটা লিনিয়ার টার্ম আছে, ঠিক আছে, ভালো কথা, সেটা তোমার পছন্দসই না, তোমার কাছে একটা লিনিয়ার টার্ম আছে, ঠিক আছে, মনে করো তোমার কাছে আছে এক্স প্লাস 1, এটা তোমার কাছে আছে, কিন্তু তোমার অকাত এর বাইরের কিছু একটা তোমার পছন্দ হয়ে গেছে, মনে করো তোমার 3x প্লাস 9 মনে করে নাও, তো 3x প্লাস 9কে তোমার পছন্দ হয়েছে, কিন্তু আছে তোমার কাছে এইটা, দেখতেই পাচ্ছ অকাতের বাইরে, অনেকটাই বাইরে। আমি 9 না দিয়ে আমি আরেকটু কঠিন করে দিতে পারি, আমি এখানে 7 দিয়ে দিতে পারি, ঠিক আছে, ভালো কথা। তো দেখতেই পাচ্ছ x প্লাস 1 আর এখানে কোথায় 3x প্লাস 7, কোথায় তুমি বগলের চুল আর কোথায় সে কাশ্মীরের উল, ওকে। এবার তুমি কি কোনোভাবে এখান থেকে এখানে যেতে পারবে, মানে তুমি কি কোনোভাবে তোমার লক্ষ্যটা পূরণ করতে পারবে, এইটাকে হেল্প নিয়ে বা এটার সাহায্য নিয়ে এটার কাছে কি যেতে পারবে, এটাই আমার কাছে কোশ্চেন। এবং ম্যাথামেটিক্সে যে কোনো লিনিয়ার থেকে তুমি যে কোনো লিনিয়ারে যেতে পারবে, রিয়েল লাইফে তোমার অকাত থেকে বাইরে বের হয়ে তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে, কিন্তু ম্যাথামেটিক্সে এটা হবে। যে কোনো লিনিয়ার আমি তোমাকে দিয়ে দেবো, মনে করো একটা লিনিয়ার, একটাই শর্ত যে এর সাথে কোনো পলিনোমিয়াল যোগ গুণ করা যাবে না, এর সাথে কোনো পলিনোমিয়াল, কোনো রিয়েল নাম্বার, কোনো এক্স ওয়ালা কিছু যোগ গুণ করা যাবে না। তুমি এর সাথে যে কোনো রিয়েল নাম্বার অ্যাড করতে পারো, যে কোনো রিয়েল নাম্বার গুণ করতে পারো। বোঝা গেল কি বললাম? তুমি এর সাথে যে কোনো রিয়েল নাম্বার যোগ করতে পারো, তুমি এর সাথে যে কোনোটা রিয়েল নাম্বার গুণ করতে পারো, ঠিক আছে, এবং সেটা করে তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো যে কোনো লিনিয়ারকে জেনারেট করতে পারো, যে কোনো লিনিয়ারকে। কতটা ম্যাজিক্যাল জিনিস, কিভাবে হবে দেখো, সিস্টেমটা এরকম, এর সাথে তুমি যদি 3 গুণ করো, প্রথমে আমাদেরকে সহগগুলোকে সেম করতে হবে, তাহলে এর সাথে 3 গুণ করতে হবে। তো প্রথমে উই হ্যাভ টু মাল্টিপ্লাই ইট বাই 3 and what we will get 3x plus 3, right? But we need 7, so we have to extra add a 4, right? And then we will get 3x plus 7 magically, not magically but logically. How? Because we are allowed to do multiplication and addition with a real number, okay, that's why we have multiplied it by 3 and then added with 4, right? And we got 3x plus 7, okay, okay. This is something called linear combination, মানে kind of linear combination, ঠিক আছে, পুরোপুরি লিনিয়ার কম্বিনেশন না, লিনিয়ার কম্বিনেশন বিষয়টা একটু আলাদা, বাট বলতে পারো এখান থেকে এখানে যাচ্ছে। এই যে জিনিসটা, এই জিনিসটা এতটাই পাওয়ারফুল, এটাই হেল্প করে, এটারই হেল্প নিয়ে আমরা এইটাকে সলভ করব। কিভাবে চলো দেখা যাক, এটাকে একটু সরিয়ে দিই, দেখা যাক, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং, সিট বেল্টটা বেঁধে নাও। এটা আমি শিখিয়েছিলাম যদিও মেথড অফ সাবস্টিটিউশনে। এনিওয়েজ, কি করব দেখো, একটা কোয়াড্রেটিক মানে কি, তার ডেরিভেটিভ সবসময় একটা লিনিয়ার হবে, তার মানে তোমার হাতে কি আছে, এর ডেরিভেটিভটা আছে, ঠিক আছে। আমাদের টার্গেট কি থাকে, একটা কোয়াড্রেটিক যদি থাকে তার ডেরিভেটিভটা আমাদের খুঁজতে হবে, তার ডেরিভেটিভটা আমরা খুঁজি, যদি তার ডেরিভেটিভটা আশেপাশে কোথাও পেয়ে যাই, তাহলে সেই গোটা জিনিসটাকে আমরা সাবস্টিটিউট করতে পারি জেড দিয়ে। এটা তো আমাদের মেথড অফ সাবস্টিটিউশন অ্যালাউ করে, সেখান থেকে তো আমরা শিখেছি। তো আমরা চেষ্টা করব যে এটার ডেরিভেটিভ আশেপাশে কোথাও খোঁজার, যদি এই লিনিয়ারটা এর ডেরিভেটিভ হয়ে যায় ডিরেক্টলি, তাহলে তো কোনো কথা নেই, বাট যদি এটা বাই চান্স এর ডেরিভেটিভ হলো না, না হতেই পারে, তখন আমরা এইটাকে এর ডেরিভেটিভের টার্মসে প্রকাশ করতে পারবো। যেমন 3x প্লাস 7টাকে x প্লাস 1 এর টার্মসে প্রকাশ করতে পেরেছি। ইন্টিগ্রেশনের মধ্যে এই যে স্কেলারের কোনো গুরুত্ব নেই, যেমনটা
আমি বারবার বলি, তোমার ক্রাশের জীবনে তোমার কোনো গুরুত্ব নেই, তেমনই ইন্টিগ্রেশনে স্কেলারের কোনো গুরুত্ব নেই, ঠিক আছে? ইন্টিগ্রেশন ফাংশনের কাজ, স্কেলার আসছে হাটিয়ে দাও, দিয়ে ফাংশনের ইন্টিগ্রেট করো, লাস্টে জুড়ে নাও, ঠিক আছে? এনিওয়েজ, যেমন তুমি তোমার ক্রাশের জীবনে যেতে চাইছো, সে কি করবে, তোমাকে হারিয়ে দেবে, তোমাকে ইউজ করে নেবে, আর ঠিক আছে, সেই মানে যদি সে সেরকম মেন্টালিটির লোক হয়, তারপরে তোমাকে ছেড়ে দেবে, ঠিক আছে? বলে যাও তুমি ভাই, তোর সাথে আমার কিছুই ছিলই না, আমি তোকে ওই নজরে দেখিই না, আমি তোকে ভালো বন্ধু হিসেবে দেখি। তো এনিওয়েজ, যাই হোক, ছেড়ে দাও। তো হ্যাঁ, কি করে করবে দেখো, তুমি এখানে কি করেছো, তুমি এখানে তোমার মনপসন্দ কি বলে, মনপসন্দ কি বলে ওটাকে, অরাত নয়, মনপসন্দ টার্ম এর সাথে একটা কিছু গুণ করেছো। তো তোমার এখানে মনপসন্দ টার্ম কোনটা, এটা তোমার হাতে আছে, দ্যাট ইজ এটা ডেরিভেটিভ, তার মানে কি হবে 2x প্লাস বি, এটা তো এর ডেরিভেটিভ রে ভাই। তো এর সাথে তুমি k1 গুণ করো, তারপর k2 যোগ করো, এটা হবে, ঠিক আছে? তো তুমি এটাকে সবসময়ই এরকম ভাবে লিখতে পারো, একটা 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 লিনিয়ার টার্মকে কোনো একটা লিনিয়ার টার্মের এইরকম ভাবে, মানে k1 ইন্টু এটা প্লাস k2 আকারে লিখতে পারো, যেখানে k1 আর k2 টা রিয়েল নাম্বার। ওকে, এত অবধি ক্লিয়ার? ক্লিয়ার? যেটা বুঝেছো সেটা মারাত্মক জিনিস বুঝেছো, ঠিক আছে? অন্যান্য স্টুডেন্টদের থেকে তুমি অনেক এগিয়ে গেছো, ভেরি গুড। এবার আমরা এগোই, এই k1 k2 এর মানটা কিন্তু অন্যান্য হতে পারে। মনে করো তোমার এখানে 3x প্লাস 7 নেই, মনে করো তোমার পছন্দিদা অরত না, পছন্দিদা টার্ম, পছন্দিদা লিনিয়ার টার্ম সেটা হচ্ছে মনে করো 13, ঠিক আছে? 13, আর এটা মনে করো 2, 2 না, হ্যাঁ 2, 2, তখন তখন কিন্তু এই k1 k2 টা এটাকে এটা তুমি k1 হিসেবে ট্রিট করতে পারো, এটা তুমি k2 হিসেবে ট্রিট করতে পারো ওই লজিকে। বাট তখন কিন্তু তুমি যদি এখান থেকে এখানে আসতে চাও, তখন কিন্তু এই k1 k2 টা ভ্যারি করবে, ঠিক আছে? কিভাবে ভ্যারি করবে, তুমি প্রথমে 2 দিয়ে গুণ করবে, তাহলে কি হবে 2x প্লাস 2, এরপরে কত যোগ করলে এখানে 13 হবে, 9, 9 না, আরে 11, কি 11, তাহলে দেখো, তাহলে এখানে আমাদের এটা 11 যোগ করতে হবে, তাহলে দেখতে পাচ্ছ আলটিমেটলি আমাদের হচ্ছে 2x প্লাস 13, ঠিক আছে? বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এখানে দেখো k1 k2 আলাদা, তাই জন্য k1 k2 টা সবসময় ভ্যারি করে ডিপেন্ডিং অন দ্যাট লিনিয়ার টার্ম, ঠিক আছে? এই লিনিয়ার টার্মটার উপরে ভিত্তি করে আমাদের k1 k2 টা ভ্যারি করবে, ঠিক আছে? বোঝা গেছে? k1 k2 এর মান কি করে বের করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার নয়, এমন কোনো চাপের নয়। দেখো k1 k2 কি করে বের করবে, অঙ্ক করে বোঝাচ্ছি। এইভাবে লিখেছো, ভেরি গুড। এইভাবে লেখার পরে তুমি ডাইরেক্ট এর জায়গায় এটা লিখে দেবে, তাহলে কি হবে, ইন্টিগ্রেশনের মধ্যে 2x প্লাস b হয়ে যাবে। আরো যদি তুমি প্রিসাইজলি লেখো, এটা খুব ম্যাজিক দেখাচ্ছে, এটা দারুণ জিনিস দেখাচ্ছি, তুমি এটা মানে তো এটা ছিল রে ভাই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই না? এটা মানে তো এটা ছিল, যা ওকে। আচ্ছা, তারপরে ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স প্লাস k2 টাইমস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স। ওকে, বোঝা গেছে? মানে জাস্ট আমি এটাকে এখানে সাবস্টিটিউট করেছি, দিয়ে প্লাসের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা ভেঙে নিয়েছি, এমন তো কোনো ব্যাপার না, এটা কোনো করতেই পারি আমরা। এই ইন্টিগ্রেশনটা কি করে করবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেটা আবার রুটের মধ্যে, এটা ইন্টিগ্রেশন আমি এক্ষুনি দেখালাম, এই ফর্মটা এক্ষুনি শেখালাম, জাস্ট করে নেবে, এটা কোনো সহজ মানে কি বলে, কোনো কঠিন ব্যাপার না, সবই সহজ, ঠিক আছে? এনিওয়েজ, আচ্ছা এবার দেখো, এই যে গোটা জিনিসটা রয়েছে, এটা ইন্টিগ্রেশনটা করাটা খুবই সহজ। কিরকম ধরনের সহজ দাদা, একটু বলে দাও। দেখো বাবু, এই যে জিনিসটা না, এটা তো করে নিয়েছো, ডান, আমি শুধু ফার্স্ট পার্টটা দেখাচ্ছি, k1 টা বাইরে চলেই আসছে। আচ্ছা, এটা আমি অ্যাজ ইট ইজ রাখছি, ঠিক আছে? ওকে, আর এই যে গোটা জিনিসটা dx এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি টাইমস dx, তুমি চাইলে কি করতে পারো বলো তো, এইটা ইন্টু এটা, তার মানে তুমি চেন রুল অ্যাপ্লাই করে ডিরেক্ট লিখতে পারো সি, ডিরেক্ট লিখতে পারো, দেখো এটা ইন্টু এটা মানে কি ডি অফ এই জিনিসটা, ঠিক আছে? ওকে, মানে বেসিক্যালি আমি বলতে চাইছি dy বাই dx টাইমস dx, সেটা মানেই তো dy, তাই না? এটাই তো, অ্যাজ ইট ইজ, একদম সিম্পল জিনিসপত্র, বোঝা যাচ্ছে জিনিসটা? এটা মানে যদি এটা হয়, তাহলে এই dx dx কেটে যায়, এটা বলাটা ভুল, মানে ফিজিক্সের লোকজনরা কাটে, বাট ম্যাথসের লোকজনরা এটা কাটে না, কেননা এটা খুবই
মানে এই যে ডিএক্স এটা তো খুবই ছোট্ট একটা পরিমাণ, তাই না? খুবই ছোট্ট একটা পরিমাণ, মানে সেটা জিরোর খুব কাছে। ডিএক্স মানে কি এক্স এর খুব ছোট্ট পরিমাণ। এবার জিরোর খুব কাছের কোনো নাম্বার দিয়ে তুমি যদি ডিভাইড করো, ঠিক আছে, জিরোর খুব কাছের কোনো নাম্বারকে দিয়ে যদি তুমি ডিভাইড করো, তাহলে সেটা ক্যালকুলেটিভলি অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়, ঠিক আছে? তো সেই ক্যালকুলেশনে অনেকটা লোড পড়ে। এবং জিরোর খুব কাছাকাছি মানে জিরো দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তুমি যদি কেউ বলে এটা জিরো দিয়ে অ্যাপ্রক্সিমেট করে এটাকে এইভাবে লিখে দেয়, তাহলে এটা তো আনডিফাইন্ড কোয়ান্টিটি হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা না আমি এখন তোমাদেরকে বোঝাতে পারবো না সেই ভাষায়, কেননা সেই রকম যে টুলগুলো লাগবে, যেমন ধরো আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল পড়ি, সেখানে আমরা না এই যে জিরো টু ইনফিনিটি বলি না, জিরো টু ইনফিনিটি বলি না, এটা আমরা বলি না, জানো তো? জিরো টু ইনফিনিটি সাম এফ এক্স ডিএক্স, ঠিক আছে? জিরো টু এই জিনিসটা যদি আমরা করি, এই জিনিসটাকে আমরা কি বলি জানো তো? লিমিট এপসাইলন টেন্স টু বা এ টেন্স টু ইনফিনিটি যদি আমরা বলি, লিমিট এ টেন্স টু ইনফিনিটি যদি বলি, জিরো টু এ এফ এক্স ডিএক্স, এইভাবে যদি আমরা করি, এবার এটার ইন্টিগ্রেশনটা বের করে নিয়ে তারপরে লিমিট ইভ্যালুয়েট করি, তারপরে আমরা এটা করি, ঠিক আছে? তার মানে প্রথমে লিমিটিং সেন্সটাকে আলাদা করে নিই, তারপরে আমাদের ক্যালকুলেশনটা করে নিই, তারপরে লিমিটটা পরে ক্যালকুলেট করার চেষ্টা করি। তো এই যে সেন্সগুলো আছে, যে লিমিটিং সেন্স, এটাও কাইন্ড অফ লিমিটিং সেন্সে আমরা পড়ে যাচ্ছি, ঠিক আছে? এটা মানে কি বেসিক্যালি ডেল এক্স, এই যে এটা মানে তো এইটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি না, এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো ডেল্টা এক্স, ঠিক আছে? এই ডেল্টা এক্সটা আমরা নিয়ে কাজ করতে পারি, এটা নিয়ে ক্যালকুলেশন করতে পারি, বাট এইটা মানেই তো আমাদের ডিএক্স। তো ডিএক্স এর মধ্যে ইটসেলফ লিমিটিং সেন্স ঢুকে আছে, তাই জন্য আমরা কাটাকুটিটা ঠিকঠাকভাবে ওই জন্য করি না, ঠিক আছে? এটা ম্যাথামেটিক্সের লোকজনরা বলে, বাট তোমরা যদি ভাবো যে হ্যাঁ এটা কাটাকুটি করছি, ভাবতে পারো, বাট অ্যাকচুয়াল কাটাকুটি করছি না, ঠিক আছে? লিমিটিং সেন্স যেহেতু, বোঝা যাচ্ছে? বুঝতে পারবে না এখন, কেননা ক্যালকুলাস রিয়েল অ্যানালিসিসটা পড়লে তারপর এটা ক্লিয়ার হবে পুরোপুরি, ঠিক আছে? এনিওয়েজ, যেটা বাদ দাও, আমি যেটা কাজের কাজ সেটা বলি। এবার দেখো, এবার এইটা এসছে তোমাদের সামনে, তোমরা বলবে দাদা তুমি জীবনটাকে তো কঠিন করে দিলে, কি সুন্দর ভালোই ভালোই আমি এখানে 2x প্লাস বি লিখছিলাম, দিয়ে আমি এখানে 2x প্লাস বি ডিএক্স সেটাকে আমি সাবস্টিটিউট করে দিতে পারতাম, কেন তুমি এরকম করলে? এটা করার কারণ আছে, দেখো আমরা ইন্টিগ্রেশন শিখেছি কার রেসপেক্টে? খুব ভালো করে মন দিয়ে শুনবে এই কনসেপ্টটা। আমরা ইন্টিগ্রেশন করা শিখেছি কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। সেটা এক্স এর রেসপেক্টে নাও হতে পারতো, সেটার রেসপেক্টে, ইউ এর রেসপেক্টে, যে কোনো একটা ডামি ভেরিয়েবল, ডেফিনাইট ইন্টিগ্রেশনের ভাষা সেটাকে ডামি ভেরিয়েবল বলে, বাট এখানে আমরা ডামি ভেরিয়েবল বলবো না, যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা নিয়ে কাজ চালাতে পারতাম, ঠিক আছে? সিমিলারলি এই ঘোড়ার ডিম যেটা আছে, মানে যদি ইন্টিগ্রেশন ডিএক্সটা যদি এক্স প্লাস সি হয়, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ ঘোড়ার ডিম সেটাও আমাদের ঘোড়ার ডিম প্লাস সি হবে। হ্যাঁ, এটা বড় ঘোড়ার ডিম ছোট ঘোড়ার ডিম, মানে যাই হোক একই ব্যাপার, ঠিক আছে? এনিওয়েজ, এই যে ব্যাপারটা, এটা আমরা ফিল করতে পারছি যে ডি অফ সামথিং এর মানে ছোট পার্ট তাকে ইন্টিগ্রেট করছি, মানে ঘোড়ার ডিমের ছোট পার্ট, ডি অফ ঘোড়ার ডিম মানে কি? লিমিট এক্সটেন্ডিং টু জিরো, মানে লিমিট ঘোড়ার ডিম টেন্ডিং টু জিরো, ডেল্টা ঘোড়ার ডিম, ঠিক আছে? এক্স এর জায়গায় ঘোড়ার ডিম দিয়ে তুমি সাবস্টিটিউট করে ভাবতে পারো, তার মানে এটা ঘোড়ার ডিমের খুব ছোট একটা পার্ট। এবার সেই ছোট পার্টগুলো ইন্টিগ্রেট করা মানে কি? যোগ করা। সেই ঘোড়ার ডিমের ছোট পার্টগুলোকে আমরা যোগ করতে থাকছি, তাই না? ঘোড়ার ডিমের ছোট পার্টগুলোকে যোগ করলে আলটিমেটলি আমরা কি পাবো? ঘোড়ার ডিমই পাবো, ঠিক আছে? তো এই সিম্বলটার মানে আমরা পরিষ্কার করে নিয়েছি। সিমিলারলি যদি এরকম এবার কোনো ফাংশনে বলি আমরা, যদি ঘোড়ার ডিমের কোনো ফাংশন থাকে, মনে করো জাস্ট ঘোড়ার ডিমটা আছে, ডি অফ ঘোড়ার ডিম, তাহলে কি হবে? ঘোড়ার ডিম স্কোয়ার বাই 2c, ঠিক আছে? এইভাবে আমরা করে এসেছি এতদিন পর্যন্ত, আমরা এটা এক্স দিয়ে করে এসেছি, বাট নট নেসেসারি সেটা এক্স দিয়ে করতে হবে, ঠিক আছে? তোমরা যে কোনো কিছু দিয়ে করতে পারতে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি log x d of log x, log x d of log x, এটা ইন্টিগ্রেট করতে হবে। অনেকে দেখে ভাই ঘাবড়ে যাবে, আমি একটা সহজ জিনিস শিখেছিলাম dx করে দাও, বাট সেটা করার থেকে ভালো এই log x টাই তোমাদের এখন ঘোড়ার ডিম, তাহলে সেই ঘোড়ার ডিম ইন্টু ডি ইন্টিগ্রেশন ঘোড়ার ডিম টাকে ঘোড়ার ডিমের রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে সেটার রেসপেক্ট কি হবে? ঘোড়ার ডিম টু দি পাওয়ার 2/2 প্লাস সি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সেন্স, মানে প্রত্যেকটা জিনিসের, ম্যাথের প্রত্যেকটা জিনিসের সেন্স ডেভেলপ করতে হবে, ইন্টিগ্রেশনের সেন্স ডেভেলপ করতে হবে, এটা ইন্টিগ্রেশনের সেন্স। তো এই সেন্সে আমরা কি বলতে পারি যে রুট ঘোড়ার ডিম আছে। আচ্ছা, রুট ঘোড়ার ডিমের ইন্টিগ্রেশন কি হয়? রুট ঘোড়ার ডিমের ইন্টিগ্রেশন হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এর মাথায় টু দি পাওয়ার হাফ ছিল, তাই না? রুট মানে তো টু দি পাওয়ার হাফ, তাহলে 1/2 প্লাস 1
বাই 1/2 প্লাস 1, যে ফর্মুলাটা আমরা দেখেছি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর ফর্মুলা, সেটা কি হয়? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে? n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এবার x এর বদলে তোমরা এইটাকে ধরতে পারো, যে কোনো ফাংশন এটাকে ধরতে পারো। দেখতেই পাচ্ছ জিনিসটা তোমাদের সামনে। ওকে ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ভেরি গুড। তো এটার ইন্টিগ্রেশন আমরা খুব সহজে বের করে নিলাম এই, আর এটার ইন্টিগ্রেট তো তোমরা করতেই পারবে। তাহলে এইটা তোমরা করতে পারবে, ফাটাফাট করো দেখি, ফাটাফাট। ওকে, হ্যাঁ, আমি মুছতে গিয়ে একটা জিনিস দেখলাম, আমি এখানে লিখে ফেলেছিলাম যে ডেল এক্স লিখলাম আর লিমিট এক্স টেন্ডস টু 0 লিখলাম, তাই না? মানে এটা আমি বেসিক্যালি এটা ডেল এক্স হবে, ঠিক আছে? মানে এটা আমি খেয়াল করলো, জানোই এটা তোমার কি বলে ওটাকে, ডেল ওয়াই বাই ডেল এক্স এর ডেফিনেশন, ডেল ওয়াই বাই ডেল এক্স, সরি, আর ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স মানে তো আমরা dy বাই dx লিখি, একদম ডেরিভেটিভের ডেফিনেশন। ভাই এটা যদি না পড়ে থাকা ভাই খুব চাপ, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ চ্যাপ্টারের জিনিস। মানে বেসিক্যালি এই জিনিসটা y এর একটা ডিফারেন্স, সেটা x এর ডিফারেন্সের রেসপেক্টে কতটা চেঞ্জ হলো, ঠিক আছে? yটা x এর ডিফারেন্সের রেসপেক্টে কতটা চেঞ্জ হলো সেটার লিমিটিং কেসটা, মানে খুব ছোট চেঞ্জ যদি হয় x এর, তখন yটা কিভাবে চেঞ্জ হবে সেটার সাইন হচ্ছে এইটা, ঠিক আছে? সেটা সিম্বল এটা, ঠিক আছে? মানে বেসিক্যালি ডেল x টেন্ডিং টু 0 হবে, ঠিক আছে? সো বেসিক্যালি লিমিট অফ ডেল x টেন্ডিং টু 0, তার মানে এটা হচ্ছে আমাদের dx বলতে পারি, সাম সেন্স, ইন সাম সেন্স এটা বলতে পারি। বাট চেঞ্জ তো এটা আমরা এক্সাক্ট ঠিক ভাষা নয় কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আমি জাস্ট ইনটুইশনের জন্য বলছি, কেননা চেঞ্জ তো কোনো একটার কিছু হয় না, তাই না? একটার চেঞ্জ, একটা ভেরিয়েবলের চেঞ্জের রেসপেক্টে আরেকটা ভেরিয়েবলের কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাই আমাদেরকে ক্যালকুলাসে পড়তে হয়। তাই শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেল এটা কিন্তু খুব একটা যৌক্তিক জিনিস নয়, তাই না? তো তাই জন্য এটা তেমন একটা সেন্স বানায় না। সেন্স বানায় যখন এর উপর ডিপেন্ড করে আরেকটা ভেরিয়েবল চেঞ্জ হয়। বোঝা যাচ্ছে জিনিসটা? এইভাবে আমরা পড়ি। ওকে, এনিওয়েজ এখন যদি এটা না পড়ে থাকো, একবার সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ চ্যাপ্টারটা পড়ে নেবে। ইন ফিউচার যদি ম্যাথস নিয়ে কন্টিনিউ করতে চাও তাহলে কিন্তু রিয়েল অ্যানালিসিস তোমরা ভালো করে পড়বে, তারপরে কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, দেন তোমরা ক্যালকুলাসে ঢুকবে, তখন তোমাদের আরো ভালো সলিড কনসেপ্ট তৈরি হবে, ঠিক আছে? তোমরা রিয়েল অ্যানালিসিস পড়তে চাইলে আমি পড়াতেই পারি, কিন্তু সমস্যা হচ্ছে এই যে ম্যাক্সিমাম লোকজন সেটা দেখবে না। এনিওয়েজ, আচ্ছা, ওকে, এখানে আমরা কি, হ্যাঁ, এখানে আমি একটা জিনিস বলিনি, তা আমি অঙ্কটা করতে দিয়েছি। কি বলতো, k1 k2 এর মান বের করা, সেটা তো তোমরা জানো, যারা মেথড অফ সাবস্টিটিউশন ফলো করে আসছো সেটা জানো কিভাবে, তাও একবার বলে দিই। চলো, মনে করো এই অঙ্কটা আছে, তোমাদের এখানে lx প্লাস এমটা কে বাবু? তোমাদের এখানে lx প্লাস এমটা তো x মাইনাস 1, তো সেটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে? k1 টাইমস ddx অফ, তোমাদের এখানে ঘোড়ার ডিমটা কি আছে, x স্কোয়ার প্লাস x প্লাস 1 প্লাস k2, তাই না? ওকে, এর এখান থেকে k1 k2 এর মানটা বের করাটা খুব সহজ। কি সহজ, কেমন সহজ? দা k1 টা এরকম রাখবে, আর এটা যদি তোমরা ডেরিভেটিভ করো 2x প্লাস 1 হবে প্লাস k2 হবে, রাইট? আর এখানে হবে x মাইনাস 1, তার মানে x প্লাস অফ মাইনাস 1 লিখতে পারো, 2k1x লিখতে পারো, প্লাস k1 প্লাস k2 লিখতে পারো, এটাকে আলাদা ব্র্যাকেটে লিখতে পারো। এবার দেখো দুটো পলিনোমিয়াল সমান, তার মানে কি তাদের ইন্ডিভিজুয়ালি কোএফিসিয়েন্ট গুলো সমান, তার মানে এক্স স্কোয়ারের এক্স এর কোএফিসিয়েন্টের সাথে সমান কনস্ট্যান্টের সাথে সমান। যদি এক্স স্কোয়ার থাকতো, সেই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা এপারের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের সাথে সমান হতো, ঠিক আছে? এইভাবে আমরা তুলনা করি দুটো পলিনোমিয়ালের, সেই তুলনা থেকে আমরা পাবো যে 1 ইজ ইকুয়াল টু 2k1, কেননা এক্স এর সহগ এখানে 1 বা কোএফিসিয়েন্ট এখানে 1, এখানে এক্স এর সহগ বা কোএফিসিয়েন্ট 2k1, তাহলে আলটিমেটলি k1 টা ইকুয়াল টু 1/2 হয়ে যাবে। আচ্ছা, যেই আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা -1 ইকুয়াল টু k1 প্লাস k2 লিখতে পারি। k1 মানে তো 1/2, রাইট? আচ্ছা, 1/2 টা ওদিকে গেলে -1/2 হবে, তাহলে -1 -1/2, তার মানে -3/2, তাহলে k2 হচ্ছে -3/2। এইভাবে আমরা k1 k2 এর মানটা বের করতে পারি। এবার আমরা লিখতে পারি এই জিনিসটা থেকে ডিরেক্টলি যে k1 মানে 1/2, দাঁড়াও এক সেকেন্ড, এটাকে একবারে লিখি, 1/2 k1 টাইমস ddx অফ x স্কোয়ার প্লাস x প্লাস 1, আচ্ছা, এটা হলো প্লাস k2 যেটা হচ্ছে -3/2, k2 টাইমস প্লাস k2 টাইমস কিছুই না, প্লাস k2 হবে, ঠিক আছে? আমি জাস্ট ব্র্যাকেটগুলোকে অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে? বোঝা গেছে তো জিনিসটা? এটা মানেই তো এটা। এবার তুমি দেখো একবার ক্রস চেক করে, ক্রস ভেরিফাই করে, এটা মানে কি হবে 2x প্লাস 1/2, তার মানে x প্লাস হাফ, আচ্ছা x প্লাস হাফ -3/2, তাহলে প্লাস হাফ -3/2, তাহলে এলসিএম করলে 2, তাহলে 2 1 -3, তাহলে যে কত হবে -2/2, তার মানে -1, এদিকে x ছিল, তাহলে x -1, দেখো ক্রস ভেরিফাই মিলে যাচ্ছে।
ওকে ওকে, তাহলে এই হচ্ছে আমাদের জিনিসটা মিটলো মিটলো মিটলো। চলো তাহলে এই গেল আমাদের গোটা জিনিসটা। এবার আমরা কি করতে পারি, আমরা ইন্টিগ্রেশনটা করে দেবো, করে দেবো। এবার এই প্লাসের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা ভেঙে নাও, নিজেরা করো, আমি আর বলবো না। ddx of x square plus x plus 1 times dx, মাইনাসটা বসে যাবে, and then we get x square plus x plus 1 dx, right? And সো এখান থেকে হয়ে যাবে আমাদের root x square plus x plus 1 times d of x square plus x plus 1, ঠিক আছে? dx টা তোমরা মুছে দিতে পারো চেন রুলের জন্য, চেন রুলের ইনভার্সটা আর কি, মাইনাস 3/2। এই ইন্টিগ্রেশনটা তো আমি আর করে দিতে পারছি না, এই তোমরা বলো ইন্টিগ্রেশনটা করে দেবো আমি, প্লিজ তোমরা করে নেবে, বলো করবে তো, প্লিজ করে নিও। হ্যাঁ, এইরকম ভাবে ভালো বলে বলে তোমাদের থেকে অঙ্কগুলো করিয়ে নেবো, আমি যাতে কম খাটি সেটাই তো আমার টার্গেট, তাই না? ওকে ওকে, চলো তাহলে এবার কি হচ্ছে, ডি অফ ঘোড়ার ডিম রুট ঘোড়ার ডিম, তাহলে কি হবে, সেই ঘোড়ার ডিম টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 2/3, মানে 3/2 দিয়েই ডিভাইড হবে, 3/2, তাহলে এই টুটা কেটে যাবে, তাই তো রে ভাই, এটা তো এরকম আছে রাইট, তাহলে 2 কেটে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। মাইনাস 3/2 ইন্টিগ্রেশনটা তোমরা করবে, উত্তরটা আমাকে কমেন্টে জানাবে, আমি নিজে করে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে হবে 1/3 x square plus x plus 1 to the power 3/2 minus 3/2 integration x square plus x plus 1 dx, that's the answer। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, তোমাদের সামনে আমি সাজিয়ে দিলাম। এরপরে বাকি অঙ্ক তোমরা করবে, কয়েকটা ই টু দি পাওয়ারের অঙ্ক ছিল, সেটা আমি ভাবলাম যে করাবো, বাট না, ঠিক আছে থাক, ওটা তোমরা করবে, যদি প্রবলেম হয় তবে বলবে। মেথড অফ সাবস্টিটিউশনে আমরা 2-3টে অঙ্ক করেছিলাম ই টু দি পাওয়ার দিয়ে, ওই যে ই টু দি পাওয়ার এক্স আর এফ এক্স প্লাস ড্যাশ এক্স। এবার দেখো, আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই, তোমরা এতদূর পর্যন্ত তো দেখেছো, তোমরা বলো তো ইন্টিগ্রেশন অফ লগ এক্স সেটা কত হবে, এটা বলো, এটা তোমাদের কাছে কোশ্চেন। এটা যদি পারো তোমরা, তাহলে আমি ভাববো যে না সিরিয়াসলি তোমরা ক্লাসগুলো করেছো, ঠিক আছে? এটা আমি প্রথম ক্লাসেই বলেছিলাম, খাতা উল্টাবে না ভাই, প্লিজ খাতা উল্টাবে না, বই উল্টাবে না, নিজেরা ভাবো এটার ইন্টিগ্রেশন কি করে তোমরা বলবে আমাকে, বাট নিজে করতে জানলে করে আমাকে বলো অ্যান্সার কত হবে, কমেন্টে জানাও, আমি প্রত্যেকের কাছ থেকে এটার উত্তর চাই, তবেই না আমি বুঝবো যে তোমরা ক্লাস ফলো করছো কি করছো না। যারা পারছো না তারাও আমাকে কমেন্টে নো জানাবে সাহস করে, কারণ এই অ্যাকসেপ্টেন্সটা দরকার, যে হ্যাঁ আমি পিছিয়ে আছি, এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তবেই না আমি এগিয়ে যেতে পারবো। আমি যদি এটা ভাবি যে আমি অলরেডি এগিয়ে আছি একটা ভুল ধারণা পোষণ করে, তখন কি হবে না, যতটা আমরা এগোতে পারতাম ততটাও আর এগোতে পারবো না, ঠিক আছে? যে বেশি জেনে যায় সে আর জানতে পারে না, যে জেনে যায় অথচ জানতে চায় সেই জানে অনেক কিছু, বা অনেক কিছু জানার সুযোগ পায়। তাই শিখতে হবে কন্টিনিউয়াসলি, অ্যাকসেপ্ট করতে হবে নিজের ফ্লগুলোকে। কেমন? সেমিস্টার 3 অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে, যেটাই হয়েছে ভুলে যাও, জাস্ট ভুলে যাও, যেটা তোমাদের সামনে আছে সেটার উপরেই ফোকাস করো। দেখো আমিও চাইলে, আমিও পিছনে ফেলে আসা অনেক হতাশাময় ঘটনা নিয়ে আজ টেনশন করতে পারতাম, আজ মাথা ব্যথা করতে পারতাম, আজ আমি কাঁদতে পারতাম, আমার কাঁদার কারণের অভাব নেই, কিন্তু হাসার কারণ আমি নিজেই নিজের জন্য তৈরি করি, আর এটাও তোমরা করবে, কেননা সবাই কাঁদাতে পারে, হাসাতে কিন্তু নিজেকেই হবে, নিজেকে দিনের শেষে। সেজন্য আমি বলছি নিজের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, নিজের পড়াশোনা যাতে সুন্দর হয়, নিজের স্কিলস যাতে ডেভেলপ হয়, তাই এটা করার জন্য তোমাদেরকে ভাবতে হবে যে অতীতে কি হয়েছে আমাদের ভাবলে চলবে না, আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করতে হবে, তার জন্যে বর্তমানের উপর ফোকাস করতে হবে। ওকে, yesterday was history, tomorrow is a mystery, but today is a gift, that's why it's called
প্রেজেন্ট। ডায়লগটা কুম্ফু পান্ডা থেকে নেওয়া, বাট আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। ওকে, চলো, দ্যাটস অল ফর টুডে। তোমরা খুব খুব ভালো থেকো, তোমাদের অঙ্কের জার্নিটা খুব সুন্দর হোক আমার সাথে। আংশিক সমাকলন অফিসিয়ালি শেষ, হুররে! এবার তোমরা আনন্দ করো না, এবার তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু করবে আমার প্লেলিস্ট থেকে, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্কগুলো মানে মেথডগুলো শিখবে, কিছুই নেই, জাস্ট ইন্টিগ্রেট করা। আর আমরা স্পেশাল ফাংশনের অঙ্ক আস্তে 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 করবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা প্লেলিস্টে আমি দিয়ে দেবো এন্ড স্ক্রিনে, সেটা করতে থাকবে, সাথে সাথে স্পেশাল ফাংশনের ইন্টিগ্রেশন করতে থাকবে। দুটো প্যারালালি করবে, একই জিনিস, একই সব কিছু প্যারালালি করবে, রিভিশনও হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেখাও হবে, তাড়াতাড়ি সিলেবাসটা এগিয়ে যাবে। বোঝা গেল? ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখা শুরু করো, ঠিক আছে, যতদিন না তোমাদের স্পেশাল ফাংশনের অঙ্ক আসছে। আর উইথ দ্যাট ভিডিও আমাদের আংশিক সমাকলন শেষ। যদি কোনো অঙ্ক তোমাদের বাঁধে, আটকায়, ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক আছে, ইয়া ম্যাথ ইজ বিউটিফুল বলে, সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো, তোমাদের ডাউটস পাঠাতে পারো, আমি সেখানে অ্যাক্টিভ থাকি। যদি আমি দেখি তো করে দেবো সলভ, আর যদি ব্যস্ত থাকি অন্যরা কেউ করে দেবে। সবাই সবার হেল্প করে ওখানে, অনেক বড় একটা কমিউনিটি, 300-400-র উপরে স্টুডেন্ট আছে। তো তোমরা নির্দ্বিধায় ওখানে নিজেদের ডাউট পাঠাতে পারো এবং অন্যের ডাউটও সলভ করতে পারো, ঠিক আছে? সবাই মিলেমিশে পড়াশোনা করলে তবেই আমাদের বাংলা এগোবে, কালেকটিভলি এগোবে, কেমন? তো এটাই বলার, আর কি বলবো, বলার মতো তো অনেক কিছু আছে। আমি একবার ভিডিও শুরু করলে সেটা শেষ করতে চাই না, বাট শেষ তো করতেই হবে, তাই না? চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।